আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। সৌদি আরবের নেতৃত্বে বিশ্বের ১৪টি দেশ কি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে? ইরান সমর্থিত এই গ্রুপটিকে কোণঠাসা করে ফেলার জন্য কি একটা সামরিক জোট তৈরি হয়েছে? যদি তা না হবে, তাহলে কেন সৌদি আরবের নেতৃত্বে বাব আল মানদেব অর্থাৎ জলপথ নিরাপদ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য একটা জোট গঠন করা হলো? এই জোটের উদ্দেশ্য কি? এই জোট কিভাবে কাজ করবে? তাহলে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের তেলের বিজনেসে একটা বড় ধরনের আঘাত করেছে। এই আঘাত তারা সামনের দিনে আরো বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে হুতিদেরকে কোণঠাসা করে দেওয়ার মাধ্যমে ইরানের বিপক্ষেই কি সৌদি আরব জোরালো একটা অবস্থান নিচ্ছে? এবং তাদের নেতৃত্বে যে জোট গঠন করা হয়েছে সেই জোট কি ইরানের বিপক্ষে একটা চাপ ক্রিয়েট করবে এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি সহায়ক হয়ে উঠবে? এটি একটি স্পর্শকাতর এবং জটিল একটা বিষয়। এই বিষয় নিয়েই এই কনটেন্টে আলোচনা করব। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। এই আলোচনাটি আপনারা সম্পূর্ণ শুনবেন আমি আশা করছি। কারণ এই আলোচনা জটিল। এক বাক্য থেকে অপর বাক্যের মাঝখানেও ব্যাপক অর্থ থাকতে পারে, যা আপনি মনোযোগ দিয়ে না শুনলে এড়িয়ে যেতে পারেন। কিংবা পুরো আলোচনা না শুনলে পুরো একটা অর্থ তৈরি নাও হতে পারে। কেননা এখানে অনেক জটিল বিষয় রয়েছে। এসব বিষয়গুলোতে অনেকেই ইমোশনাল হয়ে নানা রকম আবেগী ব্যাখ্যা করছেন, একপাক্ষিক ব্যাখ্যা কিংবা একটা আশঙ্কার বিষয় সামনে তুলে ধরছেন। কাজে সেই স্রোতে গা না ভাসিয়ে প্রকৃত বিষয়টি কি এবং এই যে জোট গঠন করা হলো, এই জোটের সত্যিকার অর্থে ইমপ্যাক্ট কি হতে পারে, সেই বিশ্লেষণটি আমাদের জানা দরকার। তাহলে প্রথমে আমরা জানি যে এই জোট কেন গঠন করা হলো, কিভাবে গঠন করা হলো। সৌদি আরব একটা সম্মেলন করেছে, সেখানে তারা ৫১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। তাহলে প্রথমেই কয়েকটি দেশ এই সম্মেলনে ছিল না। ৪৩টি দেশের মধ্যে ১৪টি দেশ সম্মত হয়েছে যে তারা একটা জোট গঠন করবে, যেই জোটের উদ্দেশ্য হলো যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য চালানো, অর্থাৎ তেলের পরিবহন ঠিক রাখা, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা। এখন কোন নৌপথ নিয়ে আলোচনা হচ্ছে? নৌপথ নিয়ে আলোচনা হচ্ছে বাব আল মানদেব নিয়ে। বাব আল মানদেব হলো ইয়েমেনের পাশে একটা ২৯ কিলোমিটারের চওড়া একটা পথ। এটিকে দুটো পথ আছে আসা যাওয়া করার। মাঝখানে ছোট্ট একটা দ্বীপ রয়েছে এবং এটি দিয়ে বাব আল মানদেব পার হয়ে এশিয়াতে তেল সরবরাহ করতে পারে। এডেন উপসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, এই সবগুলোকেই এই প্রণালী সংযুক্ত করে এবং এর উল্টো দিকে হলো মিশরের দিক দিয়ে সুয়েজ খাল পার হয়ে ইউরোপের দিকে যাওয়া যাচ্ছে। সুতরাং সৌদি আরব এই হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হওয়ার পর সেখান দিয়ে তারা প্রতিদিন যে ৭২ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে পারতো সেটি তাদের বন্ধ হয়ে গেছে। এখন বাব আল মানদেব এই প্রণালী ব্যবহার করেই সৌদি আরবকে তেল রপ্তানি করতে হবে। এখন ইয়েমেনের হুতিরা সৌদি আরবের নৌ অবরোধ আরোপ করেছে সৌদি আরবের উপরে, অর্থাৎ সৌদি আরবের তেল কোনো জাহাজ নিয়ে যেতে পারবে না, এমনকি সৌদি আরবের কয়েকটি জাহাজে হামলাও করেছে। আমি হামলার প্রসঙ্গটি নিয়ে পরে আলোচনা করব। ফলে এই পরিস্থিতিতে এখন এই নৌপথের নিরাপত্তাটাই সামনে চলে আসছে এবং এই জোট গঠনের পর এই নৌপথের নিরাপত্তার বিষয়টি জোরে সোরে আলোচনা হচ্ছে। ১৪টি দেশ যে এই জোট গঠনে আছে বলে সৌদি আরবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে। সেখানে যে দেশগুলো রয়েছে তারা হলো তুরস্ক, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন। ইয়েমেনও আছে। ইয়েমেনের ভিতরে দুটো অংশ। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। অর্থাৎ যে সরকার তখন ক্ষমতায় ছিল তাদের সঙ্গে বিদ্রোহ করে হুথি জনগোষ্ঠী। তারা রাজধানী সানা দখল করে নেয় এবং দক্ষিণের দিকে সেই ইয়েমেনের সরকার চলে যায়। ইয়েমেনের সেই সরকারকে সমর্থন দেয় সৌদি আরব। সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের সীমান্ত রয়েছে। সৌদি আরব তখন মনে করেছে যে তার নিরাপত্তার জন্য ওখানে আহ হুতি
বিদ্রোহীরা নয়, বরং যে সরকার ছিল সে সরকারকে রাখা দরকার। 2015 সালে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে একটা অভিযান শুরু করে, মানে যুদ্ধ শুরু করে। টানা 7 বছর সেই যুদ্ধ চলে। 2022 সালে তাদের ভিতরে একটা যুদ্ধবিরতি হয়। 4 বছর পরে এসে আবারও সৌদি আরব সানাতে বিমানবন্দরে আক্রমণ করে বলে ওই যে ইয়েমেনের যে সরকার রয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, সেই সরকার একটা দায় স্বীকার করে। এবং ওই যে ইরান এয়ারলাইন্সের একটা জাহাজ সেখানে গিয়েছিল, উড়োজাহাজ, সেখানে হুতি জনগোষ্ঠীর কিছু নেতা ছিলেন যারা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজা শেষ করে দেশে ফিরছিলেন। এই ঘটনার পরে হুতিরা সৌদি আরবে আক্রমণ করে এবং তারা বলে যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে সৌদি আরব। সৌদি আরব পাল্টা হামলা করে। তারপর হুথিরা সৌদি আরবের তেলের উপরে অবরোধ আরোপ করে, তাদের জাহাজের উপরে হামলা করে এবং সৌদি আরবের শহরে হামলা করে। সৌদি আরবও হুথিদের নিয়ন্ত্রিত শহরে হামলা করে, অর্থাৎ তাদের ভিতরে একটা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যে জোট হচ্ছে, সেই জোটের মধ্যে ইয়েমেনের সরকার, মানে যারা হুতিদের বিপক্ষে রয়েছে, তারা এই জোটে যোগ দিয়েছে। সুতরাং ইয়েমেনকে আমরা দুই ভাগ করে, যেই অংশটা হুতিদের নিয়ন্ত্রণে আছে তারা এই জোটের বিপক্ষে আছে, এবং যেই অংশটা হুতিদের নিয়ন্ত্রণ নেই সেই অংশটা তাহলে এই জোটের সঙ্গে রয়েছে। আর সিগনেচার করেছে সুদান, কামরুজ এবং বাংলাদেশ। বাংলাদেশ নামটাই মধ্যপ্রাচ্যের ক্রাইসিসে এতদিন পর্যন্ত আর উচ্চারিত হয়নি, এই জোট গঠন করার মধ্য দিয়ে উচ্চারিত হলো। তাহলে এখন সৌদি আরব যদি এই জোট গঠন করে, এর মানে কি দাঁড়ায় যে এই জোটে যারা আছে তারা সবাই যুদ্ধ শুরু করবে? না। জোট গঠন করার সঙ্গে সঙ্গে এটার অর্থ এরকম দাঁড়ায় না যে তারা যুদ্ধ শুরু করবে বা যুদ্ধ শুরু করার জন্যই এই জোট গঠন করেছে। কিন্তু এই জোটের প্রকৃতি কি? এই জোটের প্রকৃতি হলো যে এটা একটা সামুদ্রিক প্রতিরক্ষা জোট। অর্থাৎ এখানে প্রতিরক্ষা বিষয়টা রয়েছে। প্রতিরক্ষা মানেই হলো সামরিক। এটা বেসামরিক জোট নয়। তাহলে সামরিক জোট যেখানে রয়েছে সেখানেই একটা যুদ্ধের কথা আমরা সবাই কল্পনা করে ফেলি, বা সামরিক বিষয়ের সঙ্গে যুদ্ধ, বল প্রয়োগ, আক্রমণ ঠেকানো, কৌশল, এসব বিষয়গুলো রয়েছে। কিন্তু জোটের সবাই যে আবার সবসময় যুদ্ধে নেমে যায়, বিষয়টা এরকমও নয়। যেমন ধরুন আপনার ন্যাটো এত বড় একটা জোট গঠিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তারা কেবলমাত্র একবারই তাদের যে আর্টিকেল 5 আছে, মানে একটা রাষ্ট্র আক্রান্ত হলে বাকি সবাই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে, তাতে সম্মত হয়েছিল যখন টুইন টাওয়ারে হামলা হয়েছিল তারপরে। আর বাকি এত বছর ধরে, এত সময় ধরে তাদের কখনো পুরো জোটকে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়নি। কিন্তু এই জোট গঠন করার উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে কি একেবারে যুদ্ধ করা, অবশ্যম্ভাবীভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বিষয়টি কি উল্লেখ করা রয়েছে? তারা কি উদ্দেশ্য বলছে? তারা 4টি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছে এই জোট গঠন করার পিছনে। নাম্বার 1, গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা। অর্থাৎ এই যে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই 14টি দেশ, তাদের কাছে যে ধরনের গোয়েন্দা তথ্য রয়েছে, রাডারে পাওয়া তথ্য, স্যাটেলাইটে পাওয়া তথ্য, গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য, নানানভাবে নিজেদের কাছে আসা যেসব তথ্যগুলো রয়েছে, সেসব তথ্যগুলো তারা ভাগাভাগি করবে এই 14টি দেশ। দ্বিতীয় লক্ষ্য তাদের, সেটি হলো যে পরিকল্পনা বিনিময় করা। অর্থাৎ এই নৌপথ ঠিকঠাক রাখার জন্য, নিরাপদ রাখার জন্য কি প্ল্যান করা যেতে পারে, কোন প্ল্যান দিয়ে এগোলে ভালো লাভ হবে, পরিকল্পনাটা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা পরিকল্পনা ভাগাভাগি করবে। এমনও হতে পারে যে 14টি দেশ একসাথে বসে পরিকল্পনা করলো বা আলাদা পরিকল্পনা করে শেয়ার করলো। সুতরাং পরিকল্পনা বিনিময় করা এখানে এই জোটের একটা অন্যতম উদ্দেশ্য। তৃতীয় তাদের যে উদ্দেশ্য সেটি হলো যৌথ মহড়া করা। যৌথ মহড়া যখন করে তখন দেশগুলো সামরিক বাহিনী একজন অন্যজনের কাছে আসে এবং মহড়ার অন্যতম লক্ষ্য হলো ভয় দেখানো। তাহলে দেখা যাচ্ছে যে এই 14টা দেশ যদি যৌথ মহড়া করে তাহলে এটি হুথি জনগোষ্ঠীকে একটা বার্তা দেয়, সেটি হলো যে এরা ইউনাইটেড আছে, এদের সঙ্গে যেন হুথি জনগোষ্ঠী লাগতে না আসে। তাহলে এখানে যেহেতু হুথি জনগোষ্ঠীর সমর্থক হলো ইরান, এবং এরকম যৌথ মহড়া হলে ইরান ভালোভাবে নেবে কিনা সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। এখন আবার এগুলোকে এত সহজ সরল সমীকরণ করাও যায় না যে হুতির সহযোগিতায় ইরান চলে এলো, ইরানের সঙ্গে চীন চলে এলো বা ইরানের সঙ্গে রাশিয়া চলে এলো। এরকম সহজ সমীকরণ করা যায় না প্র্যাকটিক্যাল যুদ্ধের ক্ষেত্রে।
কারণ আমরা দেখেছি যে এই হরমুজ প্রণালীতে রাশিয়া এবং ইরান একটা যৌথ মহড়া করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র যখন আক্রমণ করেছে তখন রাশিয়া কিন্তু সরাসরি এসে ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেনি। রাশিয়ার সঙ্গে ইরানের আবার এই যুদ্ধ করার কোন রকম চুক্তিও নেই। তাদের সামরিক সরঞ্জাম বিনিময় করার চুক্তি রয়েছে। আবার একটা চুক্তি রয়েছে যে দুই দেশের মধ্যে কেউ যদি আক্রান্ত হয় তাহলে তৃতীয় দেশকে এই দুই দেশের কেউ সহযোগিতা করতে পারবে না, এরকম চুক্তিও রয়েছে। কিন্তু চুক্তি না থাকলে সরাসরি গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার বাধ্যবাধকতা সেটা থাকে না। অর্থাৎ যৌথ মহড়ার শর্ত যদি থাকেও, তাও যে যৌথ মহড়ায় যুদ্ধে অংশগ্রহণ করে ফেলতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। কিন্তু ৪ নম্বর যে শর্তটি রয়েছে সেটি হলো যে সামুদ্রিক অভিযান পরিচালনা করা। সুতরাং সামুদ্রিক অভিযান পরিচালনা করা ইজ সামথিং ডিফারেন্ট, একটু আলাদা বিষয়। এই একটা ধারার মধ্য দিয়ে একটা ঝুঁকি আছে যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং যদি ওখানে অভিযান চালাতে হয়, তাহলে কোন কোন দেশ অংশ নেবে, কোন কোন দেশকে সঙ্গে নেবে এবং সেই অভিযানের প্রকৃতি কি হবে তার উপরে অনেক কিছু তখন নির্ভর করে। সুপ্রিয় দর্শক, এই যে জোট গঠন করা হচ্ছে 14টি দেশের জন্য, এই জোটের মধ্যে কোন দেশ আহ যুদ্ধ জাহাজ দিয়ে সহায়তা করবে, কারা আহ, মানে নৌজাহাজ দিয়ে সহায়তা করবে, কাদের সহায়তা কিরকম হবে, কাদের সেনাদের কতটুকু অংশগ্রহণ থাকবে, কোন দেশ সেনা দেবে, কোন দেশ সেনা দেবে না, কোন দেশ পরিকল্পনা দেবে, কোন দেশ বুদ্ধি দেবে, কারা সিভিল সহযোগিতা করবে, এসব বিষয়গুলোর কোন রকম রূপরেখা এখনো পর্যন্ত সৌদি আরব প্রকাশ করেনি। কারণ হলো যে সৌদি আরবেই এই জোটের হেডকোয়ার্টার গঠন করা হয়েছে। কাজেই তাদের হেডকোয়ার্টার থেকেই এসব পরিকল্পনাগুলোকে জানাতে হবে। সুতরাং এখন আপাতত মধ্যপ্রাচ্যের যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেই উত্তপ্ত পরিস্থিতিতে এটা একটা বার্তা সৌদি আরবের তরফ থেকে দেওয়া হয়েছে যে সৌদি আরব একটা জোট গঠন করেছে। অর্থাৎ এই যে তার তেলের ব্যবসা বা এশিয়াতে তেল আসার জন্য বাব আল মানদেব ঠিকঠাক রাখার জন্য 14টা দেশ এটি নিয়ে ভাবছে এবং তারা একটা জোট গঠন করে শক্ত একটা বার্তা দিয়েছে যে এটি থাকতে হবে মুক্ত, এখানে অবাধে নৌ চলাচল করতে হবে। এখনো পর্যন্ত এতটুকু বার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন বাব আল মানদেব যদি বন্ধ হয়ে যায় তাহলে কি দাঁড়ায় বিষয়টা? তাহলে দাঁড়ায় যে বাব আল মানদেব দিয়ে বিশ্বের 12% ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, জাহাজ চলাচল এখান দিয়ে হয়ে থাকে। যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে জাহাজগুলোকে ঘুরে আসতে হবে আফ্রিকা হয়ে। আফ্রিকা হয়ে ঘুরে আসলে গন্তব্যে পৌঁছানোর জন্য 12 থেকে 15 দিন বেশি সময় লাগবে। আর একটা জাহাজ যদি 12 থেকে 15 দিন সমুদ্র থাকে তাহলে তার তেলের খরচ অনেক বেড়ে যায়, জ্বালানি খরচ। একই সঙ্গে বিমার খরচও বেড়ে যায়। আবার কর্মকর্তা কর্মচারীদের বেতনের বিষয় রয়েছে। আবার পণ্য সময় মতো পাওয়ারও একটা বড় ব্যাপার রয়েছে। সময় মতো পণ্য পাওয়া না গেলে সেটা বাজারের উপরে বিরূপ প্রভাব পড়ে। সুতরাং দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে এবং এই ঝুঁকি তৈরি করার ক্ষমতা ইয়েমেনের যে হুতি গোষ্ঠী রয়েছে তাদের রয়েছে। এখন ইরান যদি হুতিদের মাধ্যমে বাব আল মানদেব বন্ধ করে দেয়, আর ওদিকে হরমুজ প্রণালী তো নিজেরাই নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে এবং সেটি যদি তারা বন্ধ রাখে তাহলে দেখা যাচ্ছে যে ইরান বিশ্বের অর্থনীতি মানে বিঘ্নিত করার জন্য একটা বিশাল শক্তি হাতে নিয়ে সেখানে বসে রয়েছে। তাহলে এই হলো গিয়ে জোট, জোট গঠনের উদ্দেশ্য, লক্ষ্য, এসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা। এখন সৌদি আরব মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। সৌদি আরবে দুটো পবিত্র শহর রয়েছে, মক্কা এবং মদিনা। এই দুটো শহরের তত্ত্বাবধায়ক মানে বাংলায় আমরা যাকে বলি যে খাদেম হলো সৌদি আরব এবং এই দেশটির সঙ্গে মুসলিম বিশ্বের অনুভূতি জড়িত রয়েছে। কিন্তু এই জোটে যারা অংশগ্রহণ করেছে আপনারা খেয়াল করে দেখবেন যে এই জোটের দেশগুলো হয় মুসলিম দেশ, না হয় মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা বেশি এরকম দেশ এখানে রয়েছে। এখন যদি এই জোটকে যদি জিও পলিটিক্স এর হিসাবে এভাবে হিসাব করা হয় যে ইরাকে তো সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে যৌথভাবে একটা অভিযান চালিয়েছে, আক্রমণ করেছে। কারণ হলো যে সৌদি আরবের সবচেয়ে বড় যে তেল শোধনাগার রয়েছে তাতে আক্রমণ করা হয়েছে। সৌদি আরব মনে করছে যে এই আক্রমণটা ইরান সমর্থিত শিয়া যেই গোষ্ঠীগুলো রয়েছে ইরাকে, তাদের একটা গ্রুপ এই আক্রমণটা করেছে।
সুতরাং এখানে তারা আক্রমণ করেছে। ফলে এরকম যদি বিচার বিবেচনা করা হয় তাহলে একদিকে ইরানের প্রক্সি গ্রুপ, অন্যদিকে গিয়ে সৌদি আরবের এই যে একটা বেল্ট, একটা জোট দাঁড়িয়ে গেল, তাহলে এই জোট কি মুখোমুখি হয়ে যেতে পারে? এটি এখনই বলা যাচ্ছে না। এটি দেখার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। জোট গঠন করা মানেই তো যুদ্ধে জড়িয়ে পড়া নয়। আবার জোট গঠন না করেও তো যুদ্ধ চলতে থাকে। তবে একটা জিনিস এখানে স্পষ্ট হয়ে উঠেছে, সেটি হলো যে যখন হরমুজ প্রণালী ইরান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউরোপের লোকদের সহযোগিতা চেয়েছিলেন। তিনি কি তখন ভেবেছিলেন যে তিনি এরকম একটা জোট গঠন করবেন ন্যাটোকে সঙ্গে নিয়ে বা ইউরোপীয় ইউনিয়নকে সঙ্গে নিয়ে? সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে উঠতে পারেননি। কিন্তু বাবাল মানদেবের এদিকটাতে এসে যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, তখন সৌদি আরব একটা জোট গঠন করে ফেলল। এবার পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে বলে আপনারা আঁচ করছেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানান। আমি আপনাদের মতামতগুলো পড়তে চাই। আমি আশা করছি যে এই কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজভাবে জানতে এবং যা ঘটছে তা নিরপেক্ষ বর্ণনা জানতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।